যারা ফলো করেছিল তারপরে পার্ট 2টা আমি নিয়ে চলে এসেছি। পার্ট 2টা ক্লাসে থাকবে প্রধানমন্ত্রী থেকে। তা আজকে স্ক্রিন রেকর্ড করিয়ে ক্লাসগুলো বা বিশেষ পয়েন্টগুলো আমি বলে দেবো, তোমরা একটু রিভিশন দিয়ে নেবে। তা 75 নম্বর ধারায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করছেন, আর তিনি হচ্ছেন ডিফ্যাক্টো এক্সিকিউটিভ। যদিও শাসনতান্ত্রিক যে কোনো কাজকর্ম রাষ্ট্রপতির দ্বারা পরিচালিত হয়, কিন্তু আসলে তা এক্সিকিউট করার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীর। তা প্রধানমন্ত্রী কিন্তু যে কোনো কক্ষের, সে লোকসভা হোক রাজ্যসভা হোক, যে কোনো কক্ষের তিনি সদস্য হতে পারেন, এবং যদি তিনি কোনো রকমের সদস্য না হন তাহলে তাকে 6 মাসের অন্তর তাকে সদস্য হতে হয় লোকসভা বা রাজ্যসভার। তা তিনি পদাধিকার বলে নীতি আয়োগ, জাতীয় উন্নয়ন পর্ষদ, জাতীয় সংহতিকরণ পর্ষদ ও আন্তঃরাজ্য পর্ষদের সভাপতি নির্বাচিত হন। তা এখানে নীলম সঞ্জীবা রেড্ডি নিজ বিবেচনায় চরণ সিংকে 1979 সালে প্রধানমন্ত্রীতে নিয়োগ করেছিলেন। আচ্ছা, শপথ গ্রহণ। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করেন। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বিশেষ কিছু ফ্যাক্টস এখানে আছে, পুরো দেখতে হবে। সেটা হচ্ছে, সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। 17 বছর পর্যন্ত তিনি প্রধানমন্ত্রিত্ব আগলেছেন। তারপর হচ্ছে, প্রথম ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দা। বিদেশে মারা যান সেটা লাল বাহাদুর শাস্ত্রী। প্রথম মহিলা প্রধানমন্ত্রী বিশেষ করে ইন্দিরা গান্ধী। দেশের প্রবীণতম প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। একমাত্র প্রধানমন্ত্রী যিনি লোকসভায় অংশগ্রহণ করেননি চরণ সিং, যাকে হত্যা করা হয়েছিল প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। নো কনফিডেন্স মোশন পাস হয়েছিল যার বিরুদ্ধে, সেটা ভিপি সিং। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বর্তমান পরিপ্রেক্ষিতে। সব থেকে অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হন এবি বাজপেয়ী। ক্ষমতা ও কার্যাবলীর জায়গাটায় মন্ত্রিসভার অধিবেশনে সভাপতিত্ব করেন, আর পদত্যাগ করলে মন্ত্রিসভার পতন ঘটে, আর মৃত্যুতেও মন্ত্রিসভা ভেঙে যায়। এই দুটো পয়েন্ট খুব ভালোভাবে খেয়াল রাখবে। 78 নম্বর ধারা, এখানে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর সম্পর্ক ব্যাখ্যা করা হয়েছে। এটা পরীক্ষায় আসে। এখানে আর সেরকম কিছু নেই, তবে কেন্দ্রীয় মন্ত্রিসভা যে মন্ত্রীরা থাকেন তাদের শপথ বাক্য পাঠ করায় রাষ্ট্রপতি। 75 নম্বর ধারা অনুযায়ী মন্ত্রীরা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ। ডেপুটি প্রাইম মিনিস্টার, এই পদটা সংবিধানে ব্যাখ্যা নেই, তবে প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমরা খেয়াল রাখবে। সংসদের 79 ধারায় পার্লামেন্টের গঠন। 3টি কক্ষ, নিম্নকক্ষ, উচ্চকক্ষ, রাষ্ট্রপতি। সংসদ ভবন, যেটা ওল্ড সংসদ ভবন ছিল, এখন বর্তমান নতুন হয়েছে, সেটার স্থপতিরা ছিলেন এডুইন লুটিয়েন্স ও হারবার্ট বেকার। রাজ্যসভা 1954 সালে টার্মটা গৃহীত হয়েছিল, রাজ্যসভা টার্মটা। আর রাজ্যসভার গঠন হচ্ছে 250 জন সদস্য নিয়ে, 238 জন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পরোক্ষভাবে নির্বাচিত, ও 12 জন হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। তা রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। উত্তরপ্রদেশ থেকে সর্বাধিক 31 জন, আর পশ্চিমবঙ্গ থেকে 16 জন সদস্য রয়েছে। রাজ্যসভা যে ভোট হয়, যেখানে বিভিন্ন সদস্যকে নির্বাচিত করা হয়, সেই ভোটটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট।
রাজ্যসভার এক্স অফিসিয়াল চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি। বিরোধী দলনেতা তকমা পেতে গেলে তাকে সে 1/10 আসন পেতে হবে, তবেই সে বিরোধী দলের তকমা হবে। রাজ্যসভার বিশেষ ক্ষমতা 312 নম্বর ধারাটা খেয়াল রাখবে। বিশেষ সংখ্যা গরিষ্ঠতায় রাজ্যসভা প্রস্তাব গ্রহণ করতে পারে এক বা একাধিক সর্বভারতীয় কৃতক গঠন করার জন্য। 67 নম্বর ধারায় উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব একমাত্র রাজ্যসভায় উত্থাপিত হয়। লোকসভা 1952 সালে গঠিত লোকসভা কক্ষটি সংসদের নিম্নকক্ষ। 552 জন সদস্য নিয়ে তৈরি। 550 জন নির্বাচিত সদস্য প্রতিনিধি, 2 জন ইঙ্গ ভারতীয় প্রতিনিধি, যদিও এটা বর্তমানে আর এই আইনটা নেই। 2 জন ইঙ্গ ভারতীয় প্রতিনিধির যে বিধানটা ছিল সেটা বর্তমানে নেই। মেয়াদ 5 বছরের। জাতীয় জরুরি অবস্থা চলাকালীন লোকসভার মেয়াদ বাড়ানো যায়, 1 বছর করে অনির্দিষ্টকাল পর্যন্ত বৃদ্ধি করা যায়। তবে জরুরি অবস্থার অবসানের 6 মাসের পর আর এভাবে কার্যকর বৃদ্ধি করা যায় না। লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির আছে। কোরাম আগের মতোই 10% সদস্যের উপস্থিত থাকলে তবে অধিবেশন বসতে পারে। অনাস্থা প্রস্তাব আর অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপিত হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর সংবিধান সংশোধনী বিলকে কিন্তু লোকসভায় যেমন পাস হতে হবে ঠিক তেমনি রাজ্যসভায় সেই বিলটাকে পাস হতে হয়। দুটো পক্ষেই কিন্তু পাস হতে হয়, তবে গিয়ে সেটা শেষ পর্যন্ত রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরিত হয়। যৌথ অধিবেশন কখন বসে? যখন দেখা যাচ্ছে কোনো বিল নিয়ে রাজ্যসভা আর লোকসভার মধ্যে একটা বিবাদ তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু যৌথ অধিবেশন আহূত হয় এবং সেই যৌথ অধিবেশনে লোকসভার স্পিকার তিনি প্রতিনিধিত্ব করেন। লোকসভা অধিবেশনের সময় প্রতি বছর লোকসভার 3টে অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট, বাদল, শীতকালীন। বাজেট অধিবেশন হচ্ছে দীর্ঘতম অধিবেশন। দুটো অধিবেশনের মাঝে কিন্তু 6 মাসের অধিক বিরতিকাল রাখা যায় না। লোকসভায় সর্বাধিক প্রতিনিধি হয়েছে উত্তরপ্রদেশে 80টা, আর সেখানে পশ্চিমবাংলায় রয়েছে 42টা। পদে অযোগ্যতা, এখান থেকে লোকসভার পদ হারাতে পারেন যে ব্যক্তি, যদি কোনো ব্যক্তি বিকৃত মস্তিষ্ক হয় বা কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো লাভজনক পদে আসীন হয়, বা তিনি যদি দেউলিয়া হিসেবে ঘোষিত হন বা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে সেখানে কিন্তু তার অবসর বা অযোগ্যতা তৈরি হয়। আচ্ছা, আর একটা ক্ষেত্রে দেখা যেতে পারে যে 60 দিন ধরে যদি কোনো সদস্য অনুপস্থিত থাকে বিনা অনুমতিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সদস্যপদ বাতিল হতে পারে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রের ডেটাগুলো আপডেটেড নয়, এটা তার জন্য বলছি না বর্তমানে। অধ্যক্ষ ধারাটা খেয়াল রাখবে, 93 নম্বর ধারা। অধ্যক্ষ নির্বাচিত হয় লোকসভা সদস্যদের মধ্য থেকে। অধ্যক্ষকে অপসারিত করতে গেলে 14 দিন পূর্বে একটা নোটিশ সার্ভ করতে হয়। লোকসভার অধ্যক্ষের একটা ক্ষমতা থাকে, যদি কোনো বিলের ক্ষেত্রে দেখা যায় যে ড্র হয়ে গেছে বা সমান সমান ভোট পেয়েছে হ্যাঁয়ের দিকে বা নায়ের দিকে, সেক্ষেত্রে ডেডলক তৈরি হয়। ডেডলক উপস্থিত হলে কিন্তু স্পিকার সে ভোট দেয়, বিলটির সপক্ষে হোক বা বিপক্ষে হোক। তা সেই ভোটিংটাকে বলা হয় কাস্টিং ভোট। একমাত্র এই কাস্টিং ভোট দেওয়ার ক্ষমতা কিন্তু একমাত্র লোকসভা স্পিকারেরই আছে, সেটা কিন্তু রাজ্যসভা স্পিকারের নেই। লোকসভা স্পিকার তিনি যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, আর সংসদের যে বিভিন্ন কমিটি আছে সেই কমিটির চেয়ারম্যানটা নিযুক্ত করেন। প্রোটেম স্পিকার, এখান থেকে একটা প্রশ্ন আসছে যে প্রোটেম স্পিকার কে নির্বাচিত হয়? তাই এখানে হবে যে লোকসভার বয়োজ্যেষ্ঠ সদস্য দ্বারাই প্রোটেম স্পিকার নিযুক্ত হয়।
সরকারি বিল, যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী যখন কোনো বিল উত্থাপিত করে তখন সেটা সরকারি বিল। প্রাইভেট মেম্বার বিল, মন্ত্রী ছাড়া যখন অন্য কোনো সদস্য কোনো বিল উত্থাপিত করে তখন সেটা প্রাইভেট মেম্বার। অর্থ বিলের ধারাটা খেয়াল রাখবে, 110 নম্বর অনুচ্ছেদ অর্থ বিল। রাজস্ব বিল প্রথম শ্রেণী 117 অনুচ্ছেদ। সংবিধান সংশোধনী বিল 368 নম্বর ধারা। এখানে অর্থ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন দরকার হয়। আর অর্থ বিল উত্থাপিত হতে পারে কোথায়? শুধুমাত্র লোকসভায়। রাষ্ট্রপতির সম্মতি, যখন কোনো বিল সংসদ থেকে পাস হয়ে রাষ্ট্রপতির কাছে যায় তার ফাইনাল সাইনের জন্য, তখন তিনি বিলটিতে সম্মতি দিতেও পারেন, আবার বিলটি সম্মতির জন্য বিলটিতে সম্মতি নাও দিতে পারেন। আবার যদি মনে করেন যে পুনর্বিবেচনার প্রয়োজন আছে তখন তিনি সংসদে আবার সে বিলটিকে পুনর্বিবেচনায় পাঠাতে পারেন। যদি সেটা পুনর্বিবেচিত হয়ে আবার তার কাছে ফিরে আসে তখন তিনি সেখানে সম্মতিতে বাধ্য। তা রাষ্ট্রপতি বিলে সম্মতি না দেওয়ার যে ক্ষমতা সেটাকে বলা হয় ভিটো পাওয়ার। তা এখানে এই পার্টিকুলার পাওয়ারটা হচ্ছে পকেট ভিটো। তা ভারতের রাষ্ট্রপতি পকেট ভিটো প্রয়োগ করতে পারে। তহবিল, 3 ধরনের তহবিলের কথা বলা হচ্ছে: কনসোলিডেটেড ফান্ড, পাবলিক অ্যাকাউন্টস তহবিল আর কন্টিনজেন্সি তহবিল। কনসোলিডেটেড ফান্ড থেকে প্রশ্নটা হয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি থেকে শুরু করে যে কোনো মন্ত্রী থেকে শুরু করে লোকসভার রাজ্যসভার মেম্বার সকলের কিন্তু যে মাইনা সেটা কিন্তু কনসোলিডেটেড ফান্ড থেকেই হয়। কন্টিনজেন্সি ফান্ড থেকে কী হয়? যে আকস্মিক ও আপাতকালীন ব্যয় নির্বাহ হয়। দেখা যাচ্ছে কোনো দুর্ঘটনা এসে পড়েছে, সেখানে তখন কন্টিনজেন্সি ফান্ড থেকে কিন্তু কন্টিনজেন্সি ফান্ড থেকে তখন টাকা নেওয়া হবে। তা এর ক্ষেত্রে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন আছে। কিছু স্থায়ী কমিটির এখানে কথা বলা আছে, সেটা দেখে নেব। পাবলিক অ্যাকাউন্টস কমিটি সদস্যগুলো মনে রাখবে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট 22 জন সদস্য, 15 জন লোকসভা থেকে, 7 জন রাজ্যসভা থেকে। এস্টিমেটস কমিটি 30 জন সদস্য, 30 জন লোকসভা থেকে আসেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির বলা হচ্ছে আইজ অ্যান্ড ইয়ার অফ দ্য সিএজি। এই কমিটির প্রধান হচ্ছে বিরোধী দলনেতা। এস্টিমেট কমিটি 30 জন লোকসভা সদস্য। মূলত অর্থ বিলের উত্থাপন সংক্রান্ত বিষয়ে এই কমিটির ভূমিকা রয়েছে। মোশন থেকে সেরকম প্রশ্ন এখনো পর্যন্ত পড়েনি, ভবিষ্যতে পড়লেও পড়তে পারে, কিন্তু আমি যেহেতু সাজেস্টিভগুলো নিয়ে আলোচনা করছি তাই এগুলো আমি বাদ দিচ্ছি। ঠিক বিষয়টা একটু পড়বে। শাসক ও বিরোধী দল উভয় দলই ব্যবহার করে। ইনি দলের সদস্যদের উপস্থিতি ও কোনো বিষয়ের প্রতি সমর্থন সুরক্ষিত করেন। এনার নির্দেশনা উপেক্ষা করলে সেই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কোরামটা আগে বলেছি। 0 আওয়ার, এটা খেয়াল রাখবে। 0 আওয়ারে কী হয়? 0 আওয়ারে বিভিন্ন, যেটা বর্তমানে খুব জরুরি প্রশ্ন, সেই ধরনের টপিক কিন্তু উত্থাপিত হয়। বাজেট 112 নম্বর ধারা। বাজেটকে বলা হয় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। বাজেট পেশ করার ঠিক আগের দিন অর্থনৈতিক বিষয়ের দপ্তর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স কর্তৃক অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়। তাহলে বাজেটের আগের দিন কিন্তু অর্থনৈতিক সমীক্ষা পেশ হয়, সেটা পেশ করে অর্থনৈতিক বিষয় দপ্তর বা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। এটি পরীক্ষায় আসে। অ্যাপ্রোপ্রিয়েশন বিল 114 নম্বর ধারা, খেয়াল রাখবে। জুডিশিয়ারি
সুপ্রিম কোর্ট পুরো ধারাটা কত 124 থেকে 147 নম্বর ধারা। পঞ্চম খণ্ডের মধ্যে আছে সুপ্রিম কোর্ট। 1950 সালে 28 জানুয়ারি সুপ্রিম কোর্ট উদ্বোধন হয়। সুপ্রিম কোর্টের বর্তমান সংখ্যাটা দেখে নেব, নাহলে আমি পরে নোটসে দিয়ে দেবো। এটা বর্তমান নাম্বার 9। যদিও বিচারকের যোগ্যতা, ভারতের নাগরিক আর হাইকোর্টের বিচারপতি হিসেবে অন্তত টানা 5 বছর কাজ করতে হবে। হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে অন্তত টানা 10 বছর কাজ করতে হবে, অথবা রাষ্ট্রপতির মধ্যে তাকে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে। তবে হাইকোর্টে যদি অ্যাডভোকেট থাকেন তাহলে তাকে 10 বছর, আর হাইকোর্টের বিচারপতি হলে তাকে 5 বছর কাজ করতে হবে। এটাই কিন্তু নিয়ম। সুপ্রিম কোর্টের গুরুত্ব, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা প্রদানকারী, মৌলিক অধিকারের রক্ষাকর্তা, সর্বোচ্চ আপিল আদালত। এখানে গুরুত্ব দিয়ে দেখতে হবে যে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা প্রদানকারী আর মৌলিক অধিকারের রক্ষাকর্তা, এই দুটো পয়েন্ট কিন্তু ভালোভাবে রক্ষা করতে হবে। সংবিধান রক্ষার্থে বিচার বিভাগের পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ, যেটা আমরা আগে পড়েছি ইউএসএ থেকে নেওয়া হয়েছে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট প্রয়োগ করে থাকে।